সবসময় পেশেন্ট পার্টির আমার পেশেন্ট অসুস্থ আজকে ডাক্তারের ফল্ট, এটা কিন্তু সবসময় হওয়া উচিত না। মেডিকেল নেগলিজেন্স বিষয়টা আজকের দিনে কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনি একটা গভর্নমেন্ট স্কিম স্বাস্থ্যসাথী কার্ড, শুধু স্বাস্থ্যসাথী কার্ড কেন, যদি কারো সিজিএইচএস স্কিম এমপ্যানেল থাকে বা যদি কারো ইএসআই এমপ্যানেল থাকে, আপনি মানতে বাধ্য। আপনার নিকট কোনো আত্মীয় অসুস্থ হয়েছেন, হঠাৎ দেখলেন তার বিল হয়ে দাঁড়িয়েছে 48 লক্ষ টাকা, কিংবা নিকট পরিচিত জন কেউ মারা গিয়েছেন, তার বডি ছাড়া হচ্ছে না কারণ বকেয়া বিল আপনি মেটাতে পারেননি। এছাড়া ডাক্তারদের গাফিলতি তো আছেই। এইসব বিষয় নিয়ে মেডিকেল নেগলিজেন্সের কেস হয় কলকাতা হাইকোর্টে এবং বিভিন্ন আদালতে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ভাগ্যশ্রী কাঞ্জিলাল, রয়েছেন সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, এবং রয়েছেন কলকাতা হাইকোর্টের কোর্ট অফিসার সুবল সরকার। আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে যাব, মেডিকেল নেগলিজেন্স বলতে কি বোঝায়, অর্থাৎ মেডিকেল নেগলিজেন্স যে মামলা হয় সেটা বলতে কি বোঝায়, সিদ্ধার্থবাবুর কাছে যাচ্ছি। মেডিকেল নেগলিজেন্স বিষয়টা আজকের দিনে কিন্তু সম্পূর্ণ আলাদা। আজ থেকে ধরুন যদি 10 বা 20 বছর আগে আমরা চিকিৎসা গাফিলতি বলতে যা বুঝি, আজকের দিনে কিন্তু চিকিৎসা গাফিলতি কিন্তু সম্পূর্ণ আলাদা। আজ থেকে ধরুন প্রায় 20 বছর আগে আমরা চিকিৎসা গাফিলতি বলতে যা বুঝতাম, মানে হয়তো কারোর পেটের ভেতরে হয়তো একটা কাঁচি সেইটা রয়ে গেল, সেই অবস্থায় সেলাই করে দেওয়া হলো, বা দেখা গেল কারোর হয়তো বাঁ পায়ের জায়গায় ডান পাটা কেটে দেওয়া হলো, বা বাঁ হাতের জায়গায় ডান হাতটা কেটে দেওয়া হলো, মানে যেটা হচ্ছে গ্রস মেডিকেল নেগলিজেন্স, বা যেটা সচক্ষে মানুষ সচরাচর দেখতে পারে, যেটা আইনি পরিভাষায় আমরা অনেক সময় বলে থাকি রেস ইপসা লিকুইটার, মানে যা দেখছেন তাই পরিষ্কারভাবে, আপনাকে কিছু খুঁজে বের করতে হবে না কোথায় আপনার গাফিলতি হলো বা কিছু। বাট এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত হয়েছে, মানুষ অনেক এগিয়েছে, যে চিকিৎসা ব্যবস্থা পরিকাঠামো অনেকটাই উন্নত। বাট আজকের দিনে কি চিকিৎসায় গাফিলতি হয় না? আমি বলবো আজ থেকে 20 বছর আগে যে চিকিৎসায় গাফিলতি হতো, আজকে তার চেয়ে 100 গুণ বেশি চিকিৎসায় গাফিলতি হয়। কিন্তু সমস্যা হচ্ছে আজকের দিনে মানুষজন অনেকে বুঝতেই পারেন না যে তাদের সঙ্গে চিকিৎসায় গাফিলতি হয়েছে। একটা প্রমাণ, একটা এক্সাম্পল দিই। ধরুন একজন ভদ্রলোক, তিনি গেলেন, তার হয়তো কোনো পেটের ভিতরে কোনো সমস্যা হয়েছে এবং ওনাকে হয়তো কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে, বা হয়তো ওনাকে কোনো স্টেরয়েড প্রেসক্রাইব করতে হবে। আমাদের কিন্তু আজকাল ডাক্তারবাবুর কাছে যখন আপনি যাচ্ছেন, ডাক্তারবাবুরা কিন্তু আপনার কোনো কনসেন্ট বা কোনো জিজ্ঞাসা কিছুই করবে না। আপনি গেলেন, উনি ওনার মতো ওষুধ লিখে দিলেন এবং ছেড়ে দিলেন। বাট যে স্ট্যান্ডার্ড প্রোটোকল যেটা মেনটেন করতে হয় ডাক্তারদের, এটা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে বা এথিক্স রুলস আছে 2012, এবং পরবর্তীকালে যেটা অ্যাবলিশ হয়ে গিয়ে এখন যে ন্যাশনাল বোর্ড হয়েছে, ন্যাশনাল কমিশন, তো ইভেন সেখানেও প্রত্যেক কটা গাইডলাইন্স আছে, প্রত্যেক কটা হসপিটালের গাইডলাইন আছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যেগুলো আছে তাদের কিছু গাইডলাইন আছে, এবং ডাক্তারদের কিছু গাইডলাইন আছে। সেখানে এই যে আপনাকে একটা স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ প্রেসক্রাইব করা হলো, আপনাকে কিন্তু ওই সম্পূর্ণ লিটারেচার স্টেরয়েডের ডাক্তারকে কিন্তু দেওয়ার নিয়ম, যে আপনি পড়ুন, পড়ে ভালো লাগলো, কারণ আমি চিকিৎসা গ্রহণ করব কি করব না সেটা সম্পূর্ণ একজন যে ব্যক্তি, যে পেশেন্ট, সেটা সম্পূর্ণ কিন্তু তার উপরেই ডিপেন্ড করে। বা অনেক সময় দেখবেন কোনো একজন পেশেন্ট হয়তো তার মানে হসপিটালে গেল রুটিন ইউএসজি করতে গিয়ে, দেখা গেল তার হয়তো 3 মিলিমিটার একটা স্টোন ধরা পড়েছে কিডনিতে। এবার ডাক্তারবাবু তাকে বললেন যে এক্ষুনি অপারেশন করুন, না করলে কিন্তু আপনার একদম মানে কিডনি খারাপ হয়ে যাবে। মানে উনি হয়তো গেলেন একটা টেস্ট করতে, বাট উনি হয়তো বেরোলেন অপারেশন করে, মানে যে স্টোনটা যেটা আছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, সুবলবাবুর কাছে আমি যাবো। সুবলবাবু, সিদ্ধার্থবাবু যে কথা বললেন সে কথা বলার মানে হচ্ছে যে চিকিৎসকের কোনো স্বাধীনতা থাকছে না রোগীর ওপরে, এবং চিকিৎসকের স্বাধীনতা হরণ করা হচ্ছে মেডিকেল নেগলিজেন্সের নামে অথবা অন্য কোনো নামে, এটা হরণ করা হচ্ছে। চিকিৎসকের কাছে আমরা যাই কেন? চিকিৎসকের কাছে আমরা যাই তো ইলাজ করতে, অর্থাৎ চিকিৎসা যাতে সুরা হয় তার জন্য। তো এক্ষেত্রে যেটা সিদ্ধার্থবাবু বলছেন যে চিকিৎসক সিদ্ধান্ত নেবার আগে পেশেন্টের সম্মতি নিতে হবে, এটা কতটা সঙ্গত? দেখুন, এমনি তো পেশেন্টের সম্মতি দিতেই হয়। যখন আপনি একটা অপারেশনে যাচ্ছেন তখন তো পেশেন্টের পার্টির সম্মতি লাগে।
এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তাররা যে পরিষেবা দেয় ওদের স্বাধীনতা থাকা উচিত, কিন্তু সেই স্বাধীনতা নিতে গিয়ে যদি কোনো ডাক্তার দুর্নম্বরী করে তার জন্য আইন থাকা দরকার। কেন আমি উদাহরণ দিয়ে বলছি, অনেক ডাক্তার দেখবেন আপনি গেলেন আমরা চিকিৎসার জন্য, সে ধরুন আপনার প্রেসক্রিপশন করে দিল বা অনেকগুলো রিপোর্ট তৈরি করতে বললেন, সেই রিপোর্টগুলো তৈরি করার পর অমুক নার্সিংহোম অমুক তুমি ক্লিনিক্যাল থেকে তুমি এই ফটোগুলো তৈরি করবে, ফটোগুলো বানাবে বা এ করবে, টেস্টগুলো করাবে, অন্য প্যাথোলজি বাধ্যতামূলকভাবে করানো। এই যে যেগুলো করছে এগুলো তো কেন সব ডাক্তার যদি সমান ডাক্তার, সব প্যাথোলজি তো সব আমাদের মানে পাস করার প্যাথোলজিস্ট সবাই তো সমান, তাহলে এই এই ক্লিনিক্যালে করবে, এই প্যাথোলজিতে করবে, ওই প্যাথোলজিতে করবে কেন? সবার যাকে যেখানে খুশি করবে। তাহলে পেশেন্ট পার্টি স্বাধীনতার হস্তক্ষেপ করছে, বাধ্যতামূলক কোন জায়গায় যেতে হয়। এখন এটা তো একটা পার্ট গেল, আর একটা পার্ট দেখবেন এদিনে আমি লক্ষ্য রাখবেন একদিন পত্রিকায় বেরিয়েছিল যে যদি ভেজাল ওষুধ দেয়, এই যারা ভেজাল ওষুধ কারবার করছে এদের কিন্তু ডেথ পেনাল্টি হওয়া উচিত, কারণ ভেজাল ওষুধের জন্য রোগীর মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু ভেজাল ওষুধ খেয়ে যদি রোগীর মৃত্যু হয় তো তার লাইফটা কে নেয়? যারা ভেজাল দিচ্ছে তাদের। কিন্তু এই জায়গায় কিন্তু এখনো আইন আসেনি যে ভেজাল ওষুধ দিলে মৃত্যু হলে তার কি এই গাবলিতে জন্য তার কি মানে রেমেডি আছে। আর একটা আমি আমরা কথা বলি সিদ্ধার্থের কথার কন্টিনিউশনে বলে, অনেক সময় কি হয় ধরুন পেটে যন্ত্রণা হচ্ছে, আমার নিজের একটা অতি অভিজ্ঞতার কথা বলছি, পেটে যন্ত্রণা হচ্ছে, ডক্টর হাজনাত বসে যে পেটে স্টোন পড়েছে, অপারেশন। ইনফ্যাক্ট গ্রামের একটা মহিলা, সে তার এত কনফিডেন্স, তার চিকিৎসা সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে বলছে না আমার ছেলের কিডনি হয়ে পড়েনি আর হয়নি, মানে অপারেশন আমি করবো না বলেই বাচ্চাটাকে নিয়ে এলো, নিয়ে এসে অন্য ডাক্তারকে দেখালো, দেখানোর পরে দেখলো যে না ওর পেটের যন্ত্রণা অন্য কারণে কিডনি ওর হয়নি, নর্মালি আস্তে 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 সে সুস্থ হয়ে গেল। এই অকার যদি ডাক্তারদের কথা শুনে যদি অপারেশন হতো, কি মারাত্মক হতে বলুন, ফ্যাটাল হতে বলুন, তাহলে আমি ভাগ্যশ্রীকে যাবো। ভাগ্যশ্রী, একটা কথা জিজ্ঞাসা করি যে মেডিকেল নেগলিজেন্স, এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি, তো মেডিকেল নেগলিজেন্স কি বলে? ডাক্তারদের গাফিলতি, এটা কি মেডিকেল নেগলিজেন্সের ব্যাপার দাঁড়াচ্ছে? না দেখুন, সবসময় যে এটা ডাক্তারদের গাফিলতি সেটা নয়। আমাদের যেরকম আমরা যেহেতু একটা রুগী হয়ে যখন হাসপাতালে ভর্তি থাকি বা ধরুন আমরা ডাক্তারদের কাছে যাই কোনো রকমের কোনো সাহায্য চাইতে, তখন এইটা খুব ইম্পর্টেন্ট, ডাক্তারদেরও হাতটা বাঁধা রয়েছে। সুতরাং ডাক্তাররা যতক্ষণ না পেশেন্ট পার্টি বা পেশেন্ট নিজে বলতে পারছে যে তার কতটা প্রবলেম হচ্ছে, তার শরীরের কি প্রবলেম হচ্ছে, ততক্ষণ ডাক্তার সেটাকে বুঝে উঠবে কি করে। আজকে আমরা যদি বলি যে না আমি এই ওষুধটা খাচ্ছি রেগুলার, কিন্তু তাকে অন্য ওষুধ দেওয়া হচ্ছে, সেখানে একটা ডাক্তার কখনোই রেসপন্সিবল হতে পারে না। সুতরাং ডাক্তার যতক্ষণ না নিজে বুঝতে পারবে, এখনকার দিনে অনেক সময় ডাক্তার আগে পেশেন্টকে দেখে তার রোগ জিজ্ঞেস করেই তাকে আগে বলে দেয় যে এই ব্লাড টেস্টগুলো করতে হবে। সেখানে পেশেন্ট পার্টি এটা বলতে পারে যে আচ্ছা স্টুডেন্টকে দেখে তাকে আগে রিপোর্ট দিয়ে দেওয়া হয়, তাকে যাচাই করা হয় না যে সে কেমন স্টুডেন্ট, মানে অ্যাজ আ পেশেন্ট পার্টি হিসেবে। সেটা ডাক্তাররা একদম ঠিক কাজ করে আমার মতে, কারণ যতক্ষণ না ব্লাড টেস্ট আসবে ততক্ষণ আমি বুঝতে পারবো, অ্যাজ আ ডাক্তার হিসেবে তো বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, স্ক্রুটিনাইজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যে তার কতটা কি রোগ হয়েছে। সেই রোগগুলো যতক্ষণ না আমি যাচাই করে বুঝতে পারবো ততক্ষণ আমার হাতটা বাঁধা অ্যাজ আ ডক্টর হিসেবে যে আমি কতদূর কি করতে পারবো। সুতরাং প্রত্যেকটা জিনিসে আমরা যেরকম আমরা আইনজীবী হয়ে যেরকম প্রত্যেকটা জিনিস স্টেপে স্টেপে এগাই, আর সেইটা যেরকম আমরা সবসময় খুব ভালোভাবে ডিসপ্লে করি, অ্যাজ আ ডক্টর হিসেবে আমার মনে হয় তারাও সেই জিনিসটাই করে। সুতরাং সবসময় পেশেন্ট পার্টির আমার পেশেন্ট অসুস্থ আজকে ডাক্তারের ফল্ট, এটা কিন্তু সবসময় হওয়া উচিত না। যখন আমি একটা ডাক্তারের কাছে গেছি আমার সেই ভরসাটা নিয়েই যাওয়া উচিত যে হ্যাঁ আমি এনার কাছে এসেছি, আমার একটা মনের জোর থাকা উচিত, সেই বিশ্বাসটা থাকা উচিত। রাইট। আমার পাশে যিনি বসে আছেন ডক্টর সিদ্ধার্থ গোস্বামী, তিনি একাধারে ডাক্তার এবং একাধারে চিকিৎসক এবং একাধারে আইনজীবী। সিদ্ধার্থ কোন পক্ষে, ডাক্তারদের পক্ষে না আইনজীবীদের পক্ষে? আজকের দিনে যদি আপনি বলেন তো যেভাবে আমি যা দেখে এসেছি, যখন আমি ডাক্তার ছিলাম আমি একাধিক জায়গায় ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে ছিলাম এবং অ্যাজ এ কনসালটেন্ট কাজ করেছি, তো আমি বলবো আইনজীবীদের পক্ষে, ডাক্তারদের পক্ষে নই। কারণ ম্যাল প্র্যাকটিস যেটা হয়, যেটা ভাগ্যশ্রী ম্যাডাম বললেন এইমাত্র, যে একজন ডাক্তারের কাছে যখন যাচ্ছেন তো উনি বিশ্বাস করবেন, অবশ্যই বিশ্বাস করবেন, কিন্তু যে কনসেন্টের কথা উনি বললেন, কনসেন্টটা কিন্তু অনেক রকমের কনসেন্ট হয়। যেরকম প্রথম কনসেন্ট হচ্ছে, ধরুন আপনি একটি মেয়ে, তাকে হয়তো বলেছে হোল অ্যাবডোমেন আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে। সে যখন আল্ট্রাসাউন্ড রুমে ঢুকলো
তার মানে সে বাইরে দেখেই ঢুকলো যে আল্ট্রাসাউন্ড রুমে ঢুকছে। এবার যদি কোনো ডাক্তার তার পেটে হাত দিয়ে আল্ট্রাসাউন্ড করে, তার মানে সে কিন্তু কনসেন্ট দিয়েছে অলরেডি, এটাকে বলে ইমপ্লাইড কনসেন্ট। তার জন্য আলাদা কনসেন্ট নিতে হবে না ডাক্তারবাবুকে। কিন্তু আজকে দেখবেন আকছার মানে মেয়েদের মধ্যে হসপিটালে, মানে আপনি আপনাদের সকলের, আমি দর্শকদের বলবো, দেখবেন হয়তো তৃতীয় চতুর্থ ব্যক্তি যিনি 40-এর ওপরে বা 40 ঊর্ধ্বে মহিলা হসপিটালে ভর্তি হচ্ছে, কোনো কমপ্লিকেশন হচ্ছে, বলছে হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি মানে হচ্ছে আপনার টোটাল একটি মেয়ে তার রিপ্রোডাক্টিভ অর্গানটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা যে কত বড় একটা হিনিয়াস ক্রাইম, এটা ক্রিমিনাল একটা অ্যাক্ট আমি বলবো, আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবো এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। যদি না কোনো সত্যি সিরিয়াসনেস থাকে, এমনি আমার ইচ্ছা হলো একটা পেশেন্ট ভর্তি হলো কিছু মেটেরিয়াল বেনিফিটের জন্য, আমি তাকে হিস্টেরেক্টমি করে দিলাম, আমি মনে করি এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। ইনফ্যাক্ট বিদেশে একটা রিপ্রোডাক্টিভ অর্গানকে কেটে বাদ দেওয়ার জন্য প্রপার কনসেন্ট এবং মেডিকেল বোর্ড বসে সেখানে, যে কিভাবে আমরা এটাকে সার্ভাইভ করাতে পারবো একটা রিপ্রোডাক্টিভ অর্গান। এরকম আজকে তো পৃথিবী অনেক অ্যাডভান্স, ভারত আজকে 4-এ চলে গেছে। এখন তো এরকম নয় যে 40 বছরের পরে একটি মহিলা সে অন্তঃসত্ত্বা হবে না, এখন 60 বছরের মহিলা কেন, এখন পুরুষও হচ্ছে। তো এখন সায়েন্স সেভাবে ডেভেলপ। তো এই যে মানুষকে কিছু কিছু জায়গায় বোকা বানিয়ে একটা মেটেরিয়াল গেনের জন্য যে কার্যকলাপ, কিছু অসাধু ডাক্তার, আমি বলবো না সব ডাক্তার, কিছু কিছু ডাক্তার দেখবেন আপনার গ্রাম টাম সাইডে বা আমাদের শহরে, তারা অক্লান্ত পরিশ্রম করছেন। কিছু কিছু ডাক্তার পয়সা নেন না, মানে তারা দিন রাত করে দেন। ডাক্তারদের যে কত ডাক্তার প্রফেশনটা নোবেল প্রফেশন কেন বলে, কারণ ডাক্তারের রাত্রিবেলা ঘুম পর্যন্ত হয় না। যে একটা পেশেন্ট আমার আন্ডারে অ্যাডমিট আছে, সে কিরকম আছে, পেশেন্ট ঘুমোচ্ছে, ডাক্তার ঘুমোতে পারছে না। আজকে কোথাও গিয়ে কিছু কিছু অসাধু ডাক্তার, হ্যাঁ মানে কোনো তাদের ব্যবসায়িক কারণে এই জিনিসটা কমে গেছে। অর্থাৎ সিদ্ধার্থ যে কথা বললেন, হিস্টেরেক্টমি অর্থাৎ জরায়ু বাদ দেওয়ার ব্যাপারটা, এবং এই ব্যাপারটি অত্যন্ত গর্হিত, এবং এই ব্যাপারটা বোধহয় মেডিকেল নেগলিজেন্সের পর্যায়ে পড়ে। যখন তখন যেমন ভাবে অ্যাট র্যান্ডম জরায়ু বাদ দেওয়া হচ্ছে, তো হিস্টেরেক্টমি করা হচ্ছে, এটা বোধহয় মেডিকেল নেগলিজেন্সের পর্যায়ে পড়ে। বা নরমাল ডেলিভারি, নরমাল ডেলিভারি লাস্ট আপনি কবে শুনেছেন আর এখন মেয়েরা নরমাল ডেলিভারি করে? আমি তো শুনিনি। বাট এটা তো নরমাল, আগে আজ থেকে আপনি 30 বছর আগে মেয়েরা নরমাল ডেলিভারি করতো। সবারই তো কমপ্লিকেশন হবে না। যে পজিশন, বাচ্চার পজিশনও তো ম্যানুভার করা যায়, কিন্তু ব্যাপারটা কেন ম্যানুভার করব? টাইম লাগবে, আমাকে পয়সা কামাতে হবে, সিজারিয়ান সেকশন করলে আমি টাকা বেশি পাবো। তো এই যে মেন্টালিটি, এই যে অ্যাটিটিউড, একটা বাচ্চা ছেলে তাকে কি করতে হবে? টনসিলটা কেটে দিতে হবে। দুবার কাশি হয়েছে, বলছে ভাই তোমার টনসিলেক্টমি করে দাও, টনসিল কেটে দাও। টনসিল হচ্ছে একটা ইমিউন অর্গান, একটা মানুষের ইমিউনিটি তৈরি করে। টনসিল মানে এমনি কোনো ফেলার জিনিস না। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডেক্টমি করে দিল, কেটে দিল, কেন না? একটা ভেস্টিজিয়াল অর্গান, কোনো কাজে লাগে না। আমাদের শরীরে এমন কোনো অর্গান নেই, এমন কোনো অঙ্গ নেই যেটা আমাদের দরকার লাগে না। ওই অ্যাপেন্ডিক্সটারও প্রচুর দরকার আছে, প্রচুর প্রয়োজন আছে শরীরে, সেটা আমি কোনো এক সময় বোঝাবো। তো সুতরাং কোনো কিছু তো অপ্রয়োজনীয় নয়, বাট কেন অপ্রয়োজনীয়? তো আপনি কেটে দিন, ব্যথা হচ্ছে কেটে দিন। এই যে অ্যাটিটিউডটা, আমার মনে হয় এইটা কোথাও চেঞ্জ হওয়া উচিত। কারণ মানুষ তো একটা ডাক্তারকে বিশ্বাস করে তার হাতে তুলে দিচ্ছে, একজনকে আপনি অজ্ঞান করছেন, চোখ বন্ধ করে শুয়ে আছে সে অপারেশন টেবিলে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, তো তার কনসেন্ট নিয়ে করছেন। পরে যখন মেডিকেল নেগলিজেন্স হচ্ছে, আপনি কোর্টে গিয়ে 4টে কাগজ দেখিয়ে দিচ্ছেন, বলছেন যে আপনি তো সই করেছেন, কনসেন্ট আছে, যদিও সে কনসেন্টটা টেকে না। বাট এটাই তো হচ্ছে আজকাল। সুবলবাবু, আপনার কাছে যাব। আজকাল একটা কথা প্রায় শোনা যায়, সরকারি হাসপাতাল আর প্রাইভেট হাসপাতাল, আজকের হাসপাতাল বা চিকিৎসা পরিষেবাটা কর্পোরাইজ হয়ে গেছে, এবং কর্পোরাইজ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে প্রাইভেট হাসপাতালগুলো দেদার ব্যবসা করছে, এবং সেই ব্যবসার দ্বারা অনেক সময় বিলো দ্য বেল্ট অর্থাৎ অলিখিত এবং অসাংবিধানিক কাজকর্ম করছে। আপনি কি বলবেন? দেখুন, একটা কথা, সরকারি আর বেসরকারি তফাৎ তো থাকবেই। যারা সরকারি হাসপাতালে ডাক্তারি পরিষেবা দিচ্ছেন, তারা তো ডাক্তারি পাস করার পরে ফের মেডিকেল পরীক্ষা দিয়ে হাসপাতালে ডাক্তার হচ্ছে। আর যারা প্রাইভেট নার্সিংহোমে প্র্যাকটিস করছে, তারা তো মেডিকেল পাস করার পর সরাসরি ঢুকে যাচ্ছে। আমি উদাহরণ দিয়ে বলছি, একটা হাই স্কুলের টিচার, একটা প্রাইভেট টিউটর, তফাৎ তো থাকবে। সে প্রাইভেট পড়ায়, আর দুটো তো তফাৎ, তার এর এক্সেলেন্সি আর ওর এক্সেলেন্সি তফাৎ তো থাকবে। আর দ্বিতীয় কথা, যখন প্রাইভেট নার্সিংগুলো হয়, এরা অনেক ম্যাল প্র্যাকটিসও করে, অনেক ম্যাল প্র্যাকটিস করে। ডাক্তারগুলো যেভাবে যে যোগ্যতায় ডাক্তারিতে করা যায়, সে ডাক্তারের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। যেমন দেখলেন না, কিছুদিন আগে সে ধরপাকড় হচ্ছিল, সে ডাক্তার নয়, সে নার্সিংহোমে প্র্যাকটিস করে, সে বিরাট তার প্যাথোলজি, বিরাট তার নার্সিংহোম, সে ডাক্তারই নয়।
এরকম ব্যাপার। যেমন আমি একটা বলছি, আমাদের যেটা একটা সময় ধরা পড়ে গেল বেহালা যে নার্সিংহোমটা, রবি হাসপাতালের কথা বলছি, যেগুলো দেখা গেল অনেক সময় দুর্নীতি তো হচ্ছে। তবে আমি এই ফোরামের মাধ্যমে আমি দর্শকদের বলবো, আমাদের যত সময় লাগুক যাই লাগুক সরকারি হাসপাতালে যাবেন। সরকারি হাসপাতালে পরিষেবা অনেক ভালো, অনেক বেটার, অনেক উন্নত এবং অনেক ওষুধ ফ্রিও পাওয়া যায়। অতএব একটু ধৈর্য ধরে মন দিয়ে সরকারি হাসপাতালে যাওয়া উচিত। আমি নিজে যখন অসুস্থ হয়ে পড়ি, আমি সরাসরি আমাদের মনহাট যে হেলথ সেন্টার আছে আমি সেখানেই পরিষেবা নিই এবং তাদের পরিষেবা অনেক উন্নত। কারণ প্রাইভেট যারা করে তারা খুব জন্য করে, কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ত্রুটি আছে। কিন্তু সরকারি হাসপাতালে যে পরিষেবাটা দেয় ব্যস্ততার সঙ্গে, অনেক বেটার পরিষেবা, অনেক সুন্দর পরিষেবা এবং নিখুঁত পরিষেবা। ভাগ্যশ্রী, আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে যাবো সেই প্রশ্নটি হচ্ছে যে মেডিকেল নেগলিজেন্স, এই কথাটা আমরা প্রায় শুনতে পাই এবং দেখতে পাই হাসপাতালে ভাঙচুর হচ্ছে, হাসপাতালের চিকিৎসকরা প্রয়োজন হচ্ছেন, সব কিছু হচ্ছেন। এই জিনিসগুলো কি মেডিকেল নেগলিজেন্সের আওতায় আসে? যখন কোনো একজনের মৃত্যু ঘটে তখন তার আত্মীয় স্বজন মনে করেন তার মৃত্যুটা সঠিক নয়। দেখুন, আমার দিক থেকে যদি আমি অ্যাজ অ্যান অ্যাগ্রিভড পার্টি, মানে আমার পরিবারের যদি কারোর এরকম হয়, তো খুব স্বাভাবিক এটা আমার ভাবা যে এটা নিশ্চয়ই আরেকটু হয়তো আমার বাড়ির লোক, যেহেতু আমার প্রিয়জন, আরেকটু হয়তো বাঁচতে পারতো, কোনো রকম ভাবে কোনো নেগলিজেন্স হয়েছে। কিন্তু ডাক্তারের দিক থেকে দেখতে গেলে হয়তো সেটা নয়। আমরা একটা কয়েনের যেরকম দু পিঠ হয়, একটা কার্ডের যেরকম একটা সাদাও হতে পারে কালোও হতে পারে। আমরা যদি কালোটা ধরে চলি, আর এখন আমাদের যেরকম পপুলেশন বাড়ছে, সুতরাং যেরকম সঠিক জিনিসপত্রও হতে চলেছে সেরকম বেঠিক জিনিসপত্রও হচ্ছে। সুতরাং সেইভাবে যদি আপনি দেখেন, আপনার বাড়ির লোক হলে আপনি যতটা পজেসিভ হবেন বা আপনি যতটা ভাববেন, এই যে কোভিডের টাইমেতে সবাই ভাবতো যে হসপিটালে গেলেই বোধহয় মারা যাবে, এই ভেবে তারা প্রচুর রুগীরা মানে চিকিৎসা করাই বন্ধ করে দিয়েছিল যে না, আমরা বাড়িতেই ঠিক হয়ে যাব, হাসপাতালে গেলেই বোধহয় আমাদের মেরে দেবে। আর আমাদের স্পেসিফিক্যালি বেসরকারি হাসপাতালে তো যাওয়া বারণই একদম। সেক্ষেত্রে কি হতো, সরকারি হাসপাতাল বেড তো পুরো হয়েই যাচ্ছে, উঠোনেতে গিয়েও অনেক পেশেন্টরা শুয়ে থাকতো যে আমরা এখানেই ট্রিটমেন্ট করব, এখানেই বেড পাবো। সুতরাং আমার মনে হয় এটা যে মেডিকেল নেগলিজেন্স কথাটা যেরকম এখানেতে সবসময় প্রযোজ্য, মানে সবসময় এটা আমাদের অ্যাপ্লিকেবল, সেরকম আমাদের কিছুটা ক্ষেত্রে বিশ্বাস করাটা উচিত। আইন তো আছেই, আমাদের সেকশন 106 অফ বিএনএস অলওয়েজ ডিলস উইথ মেডিকেল নেগলিজেন্স। আর যা যা আমাদের মেডিকেল নেগলিজেন্স হয় আমরা সেটা দ্বারা ক্রিমিনাল অফেন্সে কমপ্লাই করতে পারি। কিন্তু সব ক্ষেত্রেতে ডাইরেক্ট প্রথমেতেই ও আচ্ছা মারা গেছে, আমার নিশ্চয়ই হসপিটালের দোষ বলে ভাঙচুর না করে একটু ভাবা উচিত যে সত্যি কি আমার মানে বাড়ির লোকের বাঁচার মতন কন্ডিশন ছিল। প্রথমেই কিছু হলে সেটাই ক্ষোভ করে গিয়ে রাগারাগি করা, আমার মনে হয় সেটা একটুখানি ভাবা উচিত সবাই। এখানে আমি একটু সন্দেহ করতে চাই, সেটা হচ্ছে যে ও যেটা বললো একদম সঠিক, যে কেউ মারা গেছে বলেই ভাঙচুর করব, এইখানেই হচ্ছে মেডিকেল নেগলিজেন্স। কারণ যে মারা গেছে তার যে নিউজটা, ধরুন আজকে আমার বাড়ির লোক কেউ মারা গেছে, হসপিটালে ফোন করে বললো যে আপনার বাবা মারা গেছে, এইটাই মেডিকেল নেগলিজেন্স। বলতে পারে না হসপিটাল, শুনে রাখুন দর্শকদের বলছি, এইটাই মেডিকেল নেগলিজেন্স। আপনাকে হসপিটাল যদি NABH অ্যাক্রেডিটেড হয় তাহলে আপনাকে প্রপার কাউন্সিলিং রুম দরকার, সেখানে তাকে বসাতে হবে, তাকে বোঝাতে হবে। একটা মানুষকে বুঝলে কোনোদিনই ভাঙচুর করবে না। আপনি ফোনে বলছেন যে দাদা আপনার 5 লাখ টাকা বিল বাকি দিয়ে আসুন, বাবা মারা গেছে, বডিটা নিয়ে যান, এইটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। এইটা একদম ঘটিত অপরাধ, এটা মেডিকেল, অবশ্যই মেডিকেল নেগলিজেন্স। এবং আপনার দেখবেন আজকালকার কমন প্র্যাকটিস, বডি আটকে রেখে দেবো, টাকাটা দিন, পেমেন্ট করুন নিচে 5 লাখ টাকা, তাহলে আপনার বডি ছাড়বো। বডি হচ্ছে লাস্ট রাইট, কোনোদিন আটকাতে পারে না কেউ। এইগুলো হচ্ছে মেডিকেল নেগলিজেন্স। বাকি একটা মানুষকে যদি আপনি বোঝান, সে কেন ভাঙচুর করবে? রাইট। এই যে বডি আটকে রাখা, এটা কিন্তু আজকাল প্রাইভেট হাসপাতালে বিশেষ করে রেওয়াজ। বডি আটকে রেখে বাড়ির লোককে বলা হচ্ছে 12 লক্ষ টাকা না দিলে বডি ছাড়া হবে না। সুরবাবু, আপনি কি বলেন? এগুলো খুব অমানবিক, অনৈতিক এবং আইন এটা বলে না যে বডি আটকে রাখা। আমি ভাগ্যশ্রী প্রধানের একটা কন্টিনিউশন একটু কথা বলি। কোভিডের পিরিয়ডে আপনি পরিসংখ্যান দেখবেন যারা হাসপাতালে গেছিল তারা কিন্তু সবাই মুক্ত হয়েছিল, সবাই, প্রায় সবাই বলা যায়। কিন্তু যারা নার্সিংহোমে গিয়েছিলেন তাদের কিন্তু সেই রকম পরিষেবা পায়নি এবং নার্সিংহোমে প্রচুর পেশেন্ট মারা গিয়েছিলেন।
কলকাতার আমি দেখেছি ম্যাক্সিমাম যারা এলিট শ্রেণীর লোকেরা বা যারা শহরে বাস করে বা শহরতলিতে বাস করে, এদের একটা ধারণা যে সরকারি হাসপাতালের পরিষেবা খারাপ, প্রাইভেট হাসপাতালের পরিষেবা ভালো। এই কনসেপ্টে কোভিডে যারা প্রাইভেট হাসপাতালে গেছিল, প্রাইভেট হাসপাতালগুলো কষায়ের মতো টাকা ইনকাম করার জন্য ওদের বিভিন্ন রকমভাবে টাকা নিয়েছে, কিন্তু প্রাণ ফেলে দিতে পারে। এটা খুব ভীষণভাবে আমার চোখে Right. লেগেছে। আমি একটা এমন প্রশ্নে আসবো যে প্রশ্নটি বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ভাগ্যশ্রীর কাছে প্রথমে যাবো, তারপর সবার কাছে আসবো। সেটি হচ্ছে আমার স্বাস্থ্যসাথী কার্ড আছে, অর্থাৎ সরকারের আনুকূল্য আমি পেতে পারি, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড প্রাইভেট হাসপাতালগুলো মান্যতা দিচ্ছে না। কি বলবেন ভাগ্যশ্রী? কিছু কিছু জায়গায় দেয়, অবশ্যই দেয় প্রাইভেট হাসপাতাল, কিছু কিছু জায়গায় দেয় না, কারণ তাদের একটা আলাদা পারপাস থাকে যে না আমরা কেন এই কার্ডকে মান্যতা দেব, কারণ এই কার্ডটা আপনাদের সরকার থেকে করা, আমাদের বেসরকারি একটা কিন্তু এটা হাসপাতাল। কি মেডিকেল নেগলিজেন্সের মধ্যে পড়ে না? অবশ্যই দেখতে গেলে এটা মেডিকেল নেগলিজেন্সের মধ্যে পড়ে, কারণ যখন আপনি একটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আপনার হসপিটাল রয়েছে, আপনি যখন ট্যাক্স দিচ্ছেন, আপনি যখন সেই সরকারের সব রকম ভাবে কথা শুনছেন, সেই সরকারের আইন মানছেন, তখন এইটা খুব ন্যাচারাল যে আপনাকে সেটা মানতে হবে, আপনাকে কিছুটা মান্যতা দিতে হবে। কিছু কিছু হাসপাতাল সেটা দেয় না ডেফিনেটলি, আর সেই হাসপাতালগুলোর খুব মানে আইদার তারা খুব ভালো মতন যুক্তি দেয়, আর না হলে তারা একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে না বলে দেয় যে না আমরা পারবো না, দেবো না, যা করার করে নিন, আপনারা ট্রিটমেন্ট করাবেন না, আপনাদের আমরা মেডিক্লেম দিতে পারি, অনেক অনেক টাকা মেডিক্লেম তারা অ্যালাউ করে, কিন্তু আমরা স্বাস্থ্যসাথীর কার্ড দেবো না। এটা ডেফিনেটলি একটা মেডিকেল নেগলিজেন্স আমাদের তরফ থেকে সিদ্ধান্ত কি দেখতে গেলে। বলবেন? দেখুন, আমার মতে হচ্ছে, আপনি যদি ভারতবর্ষে আছেন তাহলে আপনি ভারতীয়, আপনার পাসপোর্ট থাকলেও ভারতীয়, পাসপোর্ট না থাকলেও ভারতীয়, আপনার আধার কার্ড থাকলেও ভারতীয়, আপনার ভোটার কার্ড থাকলেও ভারতীয়, পাসপোর্ট থাকলে তো ভারতীয়। তাহলে আপনি যদি ভারতীয়, আপনাকে ভারতের আইন মেনে চলতে হবে। তো আপনি যখন একটা হসপিটাল, প্রাইভেট হোক, সেমি প্রাইভেট হোক, সেমি গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট এডেড হোক, যাই হয়ে থাকুক, সেই হসপিটালটা পারমিশন পাচ্ছে থ্রু ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন অ্যাক্ট মেনে, এবং তার বিভিন্ন স্ট্যাটিউটরি লাইসেন্স আছে, সেই লাইসেন্সগুলো মেনে। এইবারে যখন আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা যে কোনো স্টেট গভর্নমেন্টে আপনি যখন একটা হসপিটাল করছেন বা নার্সিং হোম করছেন বা ডায়াগনস্টিক সেন্টার করছেন বা যাই করে থাকুন, আপনি স্ট্যাটিউটরি কিছু রেগুলেশনস মানছেন বলে আপনি লাইসেন্সটা পাচ্ছেন। তো সুতরাং আপনি একটা গভর্নমেন্ট স্কিম স্বাস্থ্যসাথী কার্ড, শুধু স্বাস্থ্যসাথী কার্ড কেন, যদি কারো সিজিএইচএস স্কিম এমপ্যানেল থাকে বা যদি কারোর ইএসআই এমপ্যানেল থাকে, আপনি মানতে বাধ্য। না মানলে আপনার নট অনলি এটা একটা মেডিকেল নেগলিজেন্স, এটা একটা ক্রিমিনাল অফেন্সও বটে। আমি এটাই বলবো। অর্থাৎ এটা আইনের সাহায্য নেওয়া যেতে পারে। সুবলবাবু কি বলেন? না, সুধাপ্র ঠিকই বলেছেন। তো সরকারের যখন আন্ডারে আপনি কাজ করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে যখন আপনি নার্সিংহোম চালাবেন, সরকারের যা যা কন্ডিশন, প্রাইভেট নার্সিংহোম বা হসপিটাল যেগুলো প্রাইভেট আছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশন মানতে বাধ্য। যদি ভায়োলেশন হয়, আইনক ব্যবস্থা নেওয়া যায়। এবং অনেক হাসপাতাল নার্সিংহোম আছে, তারা নেয়, আর অনেকে স্টেট বলে দেয় নমুনা, হুইমসিক্যালি গায়ের জোর করে। শুধু তাই না, ডেড বডি আটকে রাখে, মুস্তানি করে, এই গায়ের জোর এগুলো অনেক নার্সিংহোম করে। কিন্তু যারা প্রতিবাদ করে তারা ইয়ে পায়, মানে আলটিমেট তারা করতে পারে, মানে প্রতিকার পায়। আমি নিজেই দেখেছি, একটা আমাদের অফিসের স্টাফ, আমি অফিসের নামটা বলছি না, তো ওর গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ও যখন নার্সিংহোমে ভর্তি হলো, ওকে প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড নেবে না, তারপরে অফিস থেকে চাপ দিতে নিল। যখন সরকার আইন করেছে, সরকারের নিয়ম মেনে তুমি যখন নার্সিংহোম চালাচ্ছ, তোমার সরকারের সব টার্ম অ্যান্ড কন্ডিশন মেনে নিতে হবে। আফটার অল আমি বলে রাখি, হাসপাতালের পরিষেবা খুব মানবিক পরিষেবা। এই মানবিক পরিষেবা, এই মানবিকতা কখনো লঙ্ঘন করা যায় না। অর্থাৎ মানবিকতা লঙ্ঘন করা যায় না, কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের সঙ্গে একটা আনহোলি অ্যালায়েন্স থাকে এই মেডিক্লেম জাতীয় সংস্থাগুলি, যারা মেডিক্লেম প্রোভাইড করে তাদের সঙ্গে হাসপাতালে একটা অলিখিত হয়তো থাকে কোন রকম বোঝাপড়া, যে কারণে দেখা যায় বিল ইনফ্লেটেড হচ্ছে, সেই বিল ইনফ্লেটেড হয়ে সেই চিকিৎসা হচ্ছে না। এটা কি মেডিকেল নেগলিজেন্সের মধ্যে পড়ে? অবশ্যই। শুধু তাই নয়, একজন পেশেন্ট তিনি যখন হসপিটালে ভর্তি হলেন, এটা আমি জানি না আজকের দিনে কারা করেন, বাট আমি সবাইকে বলতে চাই, প্লিজ করুন। আপনারা ফার্স্টে গিয়ে হসপিটালে বলুন আমাকে একটা এস্টিমেটেড কস্ট দিতে। এবার সাপোজ আপনার গলব্লাডার অপারেশন হচ্ছে, আপনি 10 দিন হয়তো সে হাসপাতালে ভর্তি হলেন, 11 দিনের দিন আপনাকে 15 লাখ টাকার বিল ধরালো, আপনি তো আপনার মেডিক্লেম হচ্ছে 4 লাখ টাকা,
কভার করবেন, বাকিটা কি করে দেবেন? আপনি বাড়িঘর বেচবেন, প্রথম দিনই আপনি এস্টিমেট নিন, যদি এটা এবং দিতে বাধ্য একটি হসপিটাল, যদি না দেয় তাহলে তার এগেনস্টে কমপ্লেন করুন। আপনি কমপ্লেন করারও বিভিন্ন ফোরাম আছে, মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করতে পারেন, আপনি WBCRC তে কমপ্লেন করতে পারেন, এবং যেটা ম্যাডাম বললেন একটু আগে 106 বিএনএস, অবশ্যই যদি আপনি এস্টাবলিশ করতে পারেন যে সেরকম কোনো গ্রস মেডিকেল নেগলিজেন্স হচ্ছে, তাহলে অবশ্যই 106 আপনি কমপ্লেন করতে পারেন। বাট 106 এস্টাবলিশ করাটা অনেকটা ডিফিকাল্ট, কারণ মানে একজন 106 কমপ্লেন করে দিলে সাথে সাথে এফআইআর হয়ে যাবে, ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন, তো সেটা হয় না। বাট আদারওয়াইজ আপনি অবশ্যই আপনি এস্টিমেট নিন যে ভাই আমার এটা অপারেশন, এই আমার অ্যাসেসমেন্ট করেছে ডাক্তার, তা আমার এস্টিমেটেড কত কষ্ট হতে পারে। হসপিটাল বলে দিল আপনার এস্টিমেটেড 2 লাখ টাকা কষ্ট হলো, 2 লাখ টাকার জায়গায় 1,80,000 হতে পারে, 2 লাখ টাকার জায়গায় আপনার 2.5 লাখ টাকা হতে পারে, বাট 2 লাখ টাকার জায়গায় আপনার 5 লাখ টাকা হবে না। ভাগ্যশ্রী, একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটি হচ্ছে যে আমার কোনো একজন পেশেন্ট পার্টির মেডিক্লেম যেটা রয়েছে সেটা তো এক্সপায়ার করে গেছে, সে যখন স্বাস্থ্যসাথীতে কনভার্ট করতে চাইছে, তো সেটা কি সম্ভব? সেটা সম্ভব তখনই যখন সে সব মেডিকেল কমপ্লায়েন্সেস যেগুলো হয় সেগুলো সে মানে সব রকম ভাবে অ্যাকসেপ্ট করতে পারছে এবং সেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে। এখন ইউজুয়ালি যদি আপনি দেখেন 75 বছর 80 বছর কিংবা সুগার পেশেন্ট হলো বা হার্টের পেশেন্ট হলো, তাহলে সেটা ইউজুয়ালি সম্ভব হয় না, না হলে এই সব ক্ষেত্রে ছাড়া সেটা সম্ভব হয়। আমি এই প্রশ্নটা উত্তর দিয়ে দিই আর ক্ল্যারিফাই করে দিই না। আপনার কাছে ধরুন গ্রুপ পলিসি, আপনার প্রশ্নটা একটু রিফ্রেম হচ্ছে, যদি গ্রুপ পলিসি, একজনের কাছে তো 4টে পলিসি হতেই পারে, আপনার হয়তো ছেলে আপনাকে একটা পলিসি করিয়ে দিয়েছে, আপনি নিজে হয়তো আপনার কর্ম যে সংস্থান যেখানে কাজ করছেন সেখান থেকে হয়তো একটা ওয়ার্ক পলিসি, গ্রুপ পলিসি করিয়ে দিয়েছে। পলিসির উপর অনেক কিছু ডিপেন্ড করে। এইবার আপনি কোন পলিসিটা প্লেস করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এরকম নয় যে আপনি একটা পলিসিতে হয়তো আপনার 1 লাখ টাকা, আরেকটা পলিসিতে 4 লাখ টাকা, আরেকটা পলিসি হয়তো দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ড। কোনো সংস্থা আপনাকে এটা বলতে পারে না যে ভাই তুমি স্বাস্থ্যসাথী কার্ড দাওনি, তুমি অন্য পলিসিগুলো দাও। সম্পূর্ণ আপনার সুইট উইল, আপনি ডিসাইড করবেন যে কোন পলিসিটা আপনি প্লেস করবেন, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং একটা শেষ হয়ে গেলে আরেকটা পলিসিও ইউজ করতে পারেন। তবে কিছু কিছু গ্রুপ পলিসির ক্ষেত্রে, এগুলো ইন্স্যুরেন্স পলিসিতে যে পলিসি টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে তার উপর অনেকখানি নির্ভরশীল। গ্রুপ পলিসি যখন হয় তখন ইন্স্যুরার যে সে হচ্ছে মানে যে কোম্পানি, সাপোজ কোন একটা কোম্পানি যে আপনাকে পলিসিটা বানিয়ে দিল, আর ইনশিওর এখানে কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল লোক নন, কারণ ইনশিওর হতে আপনার যে কোম্পানি সে হচ্ছে ইনশিওর, সে মানে কন্ট্রাক্টটা হচ্ছে যে আপনার কোম্পানি আর এই যে ইন্স্যুরেন্স করেছে মানে যে কোম্পানি, ওই কোম্পানির মধ্যে, আর আপনি হচ্ছেন বেনিফিশিয়ারি টু দ্যাট গ্রুপ পলিসি। তো তার কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, তার উপরে ডিপেন্ড করে যদি গ্রুপ পলিসি ক্লেম করতে হয়। আদারওয়াইজ স্বাস্থ্যসাথী আপনি যদি ক্লেম করতেই চান, ওখানে সেরকম কোনো টার্মস এন্ড কন্ডিশন নেই, আপনি ক্লেম করতেই পারেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মেডিকেল নেগলিজেন্সের নতুন দিক খুলে গেছে, এবং খুব সত্যি কথা বলতে কি সাধারণ মানুষ মেডিকেল নেগলিজেন্স সম্পর্কে খুব একটা অ্যাওয়্যার নয় বলেই আজকে এই ঘটনাগুলো ঘটছে। আমার প্রশ্ন হচ্ছে, মেডিকেল নেগলিজেন্স যখন হয় তখন সে কি আইনের সাহায্য নেবে, অর্থাৎ আদালতে যাবে? অবশ্যই 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 আদালতে যাবে। আজকের দিনে কত কত জায়গা খোলা, একজন রিট পিটিশন ফাইল করতে পারে যদি সরকারি হসপিটাল বা সরকারি কোনো পরিষেবায় তার যদি মনে হয় গাফিলতি আছে, সে আপনার কনজিউমার কোর্টে যেতে পারে যদি মনে হয় যে ডাক্তার তার থেকে বেশি পয়সা নিচ্ছে বা কিছু করেছে। সে WBCRC তে যেতে পারে, যেটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল রেগুলেটরি এস্টাবলিশমেন্ট কমিশন যেটা বললাম। সেখানে কি হয়, সেখানে এই প্রত্যেক কটা যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট তারা যে লাইসেন্সটা পায়, সেই লাইসেন্সের কিছু স্ট্যাটিউটরি গাইডলাইন বা প্রভিশন আছে যেগুলো মেনে তাকে চালাতে হয়। তো সেখানে গাফিলতি হলে, হসপিটালের বিরুদ্ধে যদি কোনো গাফিলতি থাকে, WBCRC তে সে কমপ্লেন দিতে পারে। তার যদি আরো যদি কোনো গাফিলতি থাকে, উনি লোক আদালতে যেতে পারেন, উনি আরো যেতে পারেন কোনো যদি মানি স্যুট পর্যন্ত ফাইল করতে পারে, এবং অবশ্যই পুলিশ কমপ্লেন্টও করতে পারেন যদি সেরকম কোনো হিনিয়াস ক্রাইম হয়, যেটা 106 নতুন মানে আমাদের এখন নতুন এসছে 106 বিএনএসে, সেখানে একজন ডাক্তারের জেল পর্যন্ত হতে পারে। তো আমাদের বিভিন্ন স্টেপ আছে, বিভিন্ন জায়গা আছে, ডিপেন্ড করবে। আপনি একজন আপনার যে আইনজীবী আছে তার কাছে পরামর্শ করুন, দেখুন মেডিকেল নেগলিজেন্স। সিদ্ধার্থ যে কথা বললেন শুনতে খুব ভালো লাগলো, কিন্তু তারিখ পে তারিখ আমরা জানি যে কোর্টের একটা নিয়ম রয়েছে, অলিখিত নিয়ম, সেরকম যদি হয় তাহলে পেশেন্ট তো মারা যাবে সেই সময়। দেখুন, তারিখ পে তারিখ হবে না, কারণ আপনি যখন যাচ্ছেন আদালতের কাছে তখন হয় আপনার পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছে আর না হলে মারা গেছে, পরিষ্কার।
হয় আপনি মারা যাওয়ার পরে আপনি বুঝতে পারলেন, অনেক সময় তো আজকের দিনে মানুষ বুঝতেই পারে না যে মেডিকেল নেগলিজেন্স হয়েছে। 6 মাস 1 বছর পরে ডিসকাস করতে করতে কোনো হয়তো তার কোনো অ্যাডভোকেট বন্ধু বা কারোর সঙ্গে কোনো হয়তো এরকমই কোনো প্রোগ্রাম দেখে তার মনে হলো হ্যাঁ আমার সঙ্গে তো হয়েছে এরকম নেগলিজেন্স, তখন আবিষ্কার হলো, তখন আপনি গেলেন। তো এমনি ভয়েসে মারা গেছে বা তার সঙ্গে মেডিকেল নেগলিজেন্স হয়ে গেছে, আপনি তারপরেই গেলেন আইনি সহায়তা নিতে, তার আগে নয়। এবার হচ্ছে আপনি এখন ধরুন একটা হসপিটালে আপনার একটা পেশেন্ট ভর্তি আছে, এবার আপনি বুঝতে পারছেন যে কোনো একটা জায়গায় গাফিলতি হচ্ছে, আপনি কি সেকেন্ড ওপিনিয়নের জন্য বলবেন যে রিপোর্টটা দিন, আপনি দেখবেন হসপিটাল দিতে চাইবে না, এটাও একটা মেডিকেল নেগলিজেন্স। এবার তখন কি আপনি কি হাইকোর্টে মামলা করবেন? আপনি তো আগে পেশেন্টটাকে ডিসচার্জ করে আগে তো নিজের যে বাড়ির লোক আছে তাকে বাঁচাবেন। একদম আইন সবসময় আপনার সঙ্গে আছে। হ্যাঁ, যদি ইমার্জেন্সি হয়, আপনি দেখছেন জোর করে আপনার পেশেন্ট বা আপনার বাড়ির লোক তাকে জোর করে অপারেশন করে দিচ্ছে, বা আপনি চাইছেন না যে তার কিডনি অপারেশন হোক, আপনি দেখছেন যে জোর করে বলছে না আপনার কিডনিতে পাথর আছে, আমরা এখন অপারেশন করব। শুনুন, ডাক্তার যে হিপোক্রেটের ওথ নিয়েছে, শপথ নিয়েছে, তারা অবশ্যই জোর করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু কখন? যখন লাইফ সেভিং এমার্জেন্সি হয়। একটা মানুষ তার গলার এখানকার সার্ভাইকাল ভেন কেটে গেছে, বা জুগুলার ভেন কেটে গেছে, বা কোনো ক্যাপিলারি আর্টারি কেটে গেছে, বা তার কোনো হার্ট অ্যাটাক হয়েছে, সেই মুহূর্তে একটা ডাক্তার মানে ধর্ম, কর্ম, সেক্স নির্বিশেষে সে গিয়ে তাকে সিপিআর দিতে পারে। হার্ট অ্যাটাক হয়ে গেছে, সিপিআর দিচ্ছে, তখন তার কনসেন্টের দরকার নেই, কারণ সে মানুষের জীবন বাঁচাচ্ছে। কিন্তু সেভ এন্ড একসেপ্ট লাইফ সেভিং প্রসেস একটা ডাক্তার কিন্তু কিছু করতে পারবে না উইদাউট কনসেন্ট। আপনি স্টেট গিয়ে থানায় কমপ্লেন করতে পারেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম মেডিকেল নেগলিজেন্সের রকমফের হয়ে গেছে, এবং মেডিকেল নেগলিজেন্স বলতে আমরা যেটা বুঝি তার একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। আজকের এই আলোচনায় আপনারা নিশ্চয়ই উপকৃত হলেন। আমরা ধন্যবাদ জানাবো সুবল সর্দারকে, ধন্যবাদ জানাবো ডক্টর সিদ্ধার্থ গোস্বামীকে, এবং ধন্যবাদ জানাবো ভাগ্যশ্রী কাঞ্জিলালকে।